সকল প্রাণ এবং অস্তিত্বে দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন শ্রী শ্রী ঠাকুরের সেবাগত পদ্মে আমি আন্তরিক অমলিন অকৃত্রিম অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। আজকে আবার 6 জুনের পর আশ্রমে এসেছি। তার একটি মাত্র কারণ, মার্চ মাসে সেই লকডাউনের যে আশ্রম বাস আমার এত অভূতপূর্ব এক আনন্দকে অনুভব করে গেছি, এত আত্মীয়তা, পারস্পরিকতা, প্রীতিবদ্ধতার আস্বাদনকে লেহন করতে করতে আবার সেই লোভে আশ্রম বাস করবার জন্য এখানে ছুটে এসেছি। আর এখানে এসে আজকে এই সাপ্তাহিক যে প্রার্থনা সভা, যে বিশেষ সৎসঙ্গ, এই সৎসঙ্গের যে বিষয়, সে বিষয় বিভিন্ন পাঠ, সঙ্গীতাঞ্জলির যে নিবেদনের যে সমর্পণ, তার মধ্য থেকে খণ্ড খণ্ড কয়েকটি ছোট্ট ছোট্ট টুকরো স্মৃতি আমি খুব সংক্ষেপে এই চুম্বকে নিবেদন করবার চেষ্টা করব। টান আমাদের পৃথিবীকে ধরে রেখেছে, টান আমাদের জীবনকে ধরে রেখেছে। টান নেই এমন কোনো প্রাণকে পৃথিবীতে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই টানটি যথাযোগ্য স্থানে সম্যক বিহিত যথার্থ বিজ্ঞান সিদ্ধ ঋদ্ধতার সাথে আমরা সংযোগ এবং সম্পর্কের সম্বন্ধকে স্থাপন করতে পারি। তার ফলে মাঝে মাঝে উত্থান এবং পতন, মাঝে মাঝে চড়াই এবং উৎরায়ের মতন, অনেকটা ঢেউয়ের মতন আমাদের জীবন আমাদেরকে টানতে টানতে নিয়ে যায়। আর সেই কারণেই এই যে টানতে টানতে আমাদেরকে জীবন নিয়ে যায়, সেটা আমরা অনেক ক্ষেত্রে দুঃখ, ব্যথা, ব্যর্থতা মনে করতে পারি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সেবাগত পথে এসে মনে হয়েছে সবটাই অভিজ্ঞতা আসন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পূর্ব এবং পরে যে স্মৃতি জ্ঞান, সেই স্মৃতি আমাদেরকে ঋদ্ধ করে তোলে, আমাদের অভিজ্ঞ করে তোলে। তাই কোনো কিছুই জীবনে উপেক্ষণীয় নয়। এমনকি দুঃখ, ব্যথা, অসম্মান, অপমান, যে কোনো প্রতিকূলতা, প্রতিবন্ধকতার বাধাই আসুক না কেন, অথবা যে কোনো পরাজয়ই হোক না কেন জীবনে, সেটাও কিন্তু উপেক্ষণীয় নয়। কেননা প্রত্যেকটি বিষয় থেকেই আমাদের শিক্ষা, প্রত্যেকটি বিষয় থেকেই আমাদের আহরণ এবং অর্জন সাপেক্ষতার সম্ভাবনা জীবনকে জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার খুব বেশি কোনো সময় লাগলো না বলতে, কিন্তু এই অভিজ্ঞতাটি অর্জন করতে আমার জীবনের অনেকটা সময় পার হয়ে গেছে। এই বোধটাকে উপভোগ করতে আমার জীবনের অনেক পথ পরিক্রমা করতে হয়েছে। আর এই পরিক্রমার ভিতর থেকে এই সামান্য বোধ, পরিক্রমার ভিতর থেকে এই সামান্য জ্ঞানটুকু অর্জন করতে পেরেছি। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যে ভক্ত পরিকর সংবাদ পরিবেশিত হলো, আমার শ্রদ্ধ গৌরদা যেটা পাঠ করলেন, যার কথা এডমন্ড জোসেফ স্পেন্সার, তার সাথে অনেকটা দিন, অনেকটা সময় আমার অতিবাহিত হয়েছে। একটা সময় অক্ষয় স্মৃতি বাড়িতে স্পেন্সারদা এবং হাউজারম্যানদা থাকতেন। সেই সময় হাউজারম্যানদা ঠাকুরের কাছে গেলেই ঠাকুর তাকে বিভিন্ন দায় দায়িত্ব চাপিয়ে দিতেন। এই ও এসছি ওখান থেকে, ওটা একটু দেখাশোনা করিস, ও এসছি ওখান থেকে, ওর একটু ব্যবস্থা করে দিস, প্রায় চাপিয়ে দিচ্ছে। হাউজারম্যানদা শ্রী শ্রী ঠাকুরের এসব দায়
এসব চাপ মাথায় নিয়ে প্রায় দিশেহারা অবস্থা হয়ে একদিন স্পেন্সার তাকে বলছেন যে এইরকম ভাবে এক একজন মানুষ ঠাকুরের কাছে এসে পড়বে আর ঠাকুর আমাদের উপরে দায়িত্ব ভার চাপিয়ে দেবে, এটা আর আমার পক্ষে সম্ভব নয়। ঠাকুরকে গিয়ে বলতে হবে এদের এই দায়িত্ব ভার আমি আর বহন করতে পারবো না। স্পেন্সার চুপ করে চোখের ওপরে শুয়ে আছে, এক নাকারে হাউজারম্যানকে কথাগুলো বলছেন। বলতে বলতে স্পেন্সার তা কোনো উচ্চবাচ্য করছেন। তখন গায়ের থেকে জামাটা খুলে দলা পাকিয়ে ছুঁড়ে স্পেন্সারের গায়ে ছুঁড়ে মেরেছে। মেরেই বলছেন, আমি যে তোমাকে এতক্ষণ থেকে কথাগুলো বলছি শুনতে পাচ্ছ না? স্পেন্সার একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন হাউজারম্যানটাকে। বললেন, তুমি আমার কাছে এখানে এসো। জানলাটা ফাঁক করা আছে, ইউক্যালিপটাস গাছ ভর্তি ছিল অক্ষয় স্মৃতি বাড়িতে। ইউক্যালিপটাস গাছের শুকনো মরা পাতা গাছের নিচে পড়ে আছে মাটির উপরে। কতগুলো শালিক এবং কতগুলো চড়াই ওই পাতাগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওই দুপুরবেলার নিস্তব্ধতার মধ্যে ওই পাতাগুলো যে ভাঙছে, মরমর মরমর করে শব্দ হচ্ছে। ওই শালিক এবং চড়াইয়ের পায়ের ভারে ওই শুকনো পাতাগুলো যে ভাঙছে, মরমর করে শব্দ হচ্ছে। স্পেন্সার দা হাউজারম্যানটাকে ওই ছবিটা দেখে। হাউজারম্যানদের ছবিটা দেখে বললেন, কি হল? তখন স্পেন্সার দা বলছেন, দেখো এই পাতাগুলো এই গাছটার সঙ্গে লেগেছিল। এই পাতাগুলো গাছের থেকে যখন পড়েছে তখন শুকিয়েছে এবং মৃত হয়েছে। আর এটা এতই নিরস হয়ে গেছে, এদের পাতার উপর দিয়ে সরু সরু পায়ে এই ছোট্ট একটা পাখি হেঁটে যাচ্ছে, তাই মরমর করে আওয়াজ হচ্ছে। তোমাকে তিনি যে কাজের ভার দিয়েছেন, তুমি সেই ভার যদি বহন না করো, ঠিক একদিন এই পরিণতি প্রাপ্তি তোমার জন্য অপেক্ষা করছে। আমি চাক্ষুষ করেছি হাউজারম্যানরা স্পেন্সারদার সেই যে উপদেশ বলুন বা যাজন বলুন, তাতে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। আশ্চর্যের বিষয়, ঠাকুরের কাছে যখন প্রণাম করেছেন, ঠাকুর হাসতে হাসতে হাউজারম্যানটাকে বলছেন, কেন তুই সব বুঝতে পারিছিস? আশ্চর্যের বিষয় যে তিনি কি করে টের পেলেন, তিনি কি করে বুঝতে পারলেন দুজন ভক্তের ভেতরে এই আলাপচারিতা আছে। আমরা এই স্মৃতিকে খুব বেশিক্ষণ সজীব, সচল, সক্রিয় রাখতে পারি না। তার কারণ হচ্ছে আমরা একটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পৃথিবীতে এসেছি। আমাদের একটা ছক বাঁধা একটা সীমাবদ্ধতা আমাদের ভেতরে আছে। আর এই সীমাবদ্ধতা আছে বলেই আমরা মাঝে মাঝে যখন তাকে অতিক্রম করবার জন্য চাপ আসে, তখন আমরা পর্যুদস্ত হয়ে যাই, আমরা বিধ্বস্ত হয়ে পড়ি। আমাদের কাছে যদি কোনো পার্সনিফাইড লিভিং এক্সিস্টেন্স, যাকে স্ট্যান্ডার্ড সলিউশন বলে, স্ট্যান্ডার্ড এক্সিস্টেন্স বলে, এরকম কোনো ব্যক্তি যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমরা তখন তাকে প্রত্যক্ষ করি। তাকে দেখতে দেখতে, তাকে অবলোকন করতে করতে, দেখা মানে দেখাটা দুরকম, একটা নিচের থেকে ওপরের দিকে দেখা, আর একটা ওপর থেকে নিচের দিকে দেখা। আমাদের উপনিষদ তাই বলেছে, একটা নিচ থেকে ওপরের দিকে দেখা, যেটা বিজ্ঞানীরা, গবেষকরা, অন্বেষকরা নিচের থেকে ওপরের দিকে দেখতে চায় হাইপোথেসিস করতে করতে। আর একটা দেখা হচ্ছে ওপর থেকে নিচে দেখা, যার মধ্যে থরনেস আছে, সম্যক প্রকারে সমস্ত কিছু বিধৃত হয়ে আছে। এই দেখা যখন আমাদের কাছে, দেখা কোনো মানুষ যখন থাকেন, তখন তার থেকে আমরা অনুপ্রেরণা অনুভব করতে পারি, তার থেকে আমরা শক্তিকে একটু একটু করে আহরণ করতে পারি। গতকাল রাত্রে গোপালের বাড়ি থেকে আমি এসছি, বনগা থেকে। গোপালের এক বন্ধু আমাদের সাথে এসছেন, ওকে আমি গতকাল রাত্রে বলছিলাম, ও প্রায় আমার সাথে যখনই গেছি, আমার সাথে পরিচয়ের পর থেকে, লকডাউনের পর থেকে প্রত্যেক দিন দোকান বন্ধ করে আমার সাথে কথা বলতে আসে। ওকে কালকে রাত্রে আমি বলছিলাম, হিমায়তপুর একটা ডেন্স ফরেস্ট তখন চারদিকে। সেই হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্ম জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন। ঠাকুর বর্মার পাশে শুয়ে আছে। মাঝরাতে ঠাকুর উঠে পড়েছে, প্রচন্ড শীত। মাঝরাতে উঠে ডেন্স ফরেস্টের মধ্যে ঠাকুর ঢুকে পড়েছে। একজন একটা ছড়া খুলে ঠাকুরের পিঠে ঠেকিয়ে দিয়েছে।
ঠাকুর খুব নির্বিকার ভাবে, ভয়হীন ভাবে সামনে এগিয়ে গিয়ে দেখছেন ওই দলের যে সর্দার একটু আগুন জ্বালিয়ে আগুন সেঁকছে, আর একটু রাত্রি হলেই তারা ডাকাতি চুরি চামারি করতে বেরোবে। ঠাকুর গিয়ে সর্দারকে প্রতিরাটে গাছের গুড়ির গায়ে হেলান দিয়ে বসেছিলেন। ঠাকুর গিয়ে দাঁড়িয়ে বলে, এই তুই সর, ওখানে আমি বসবো। সে লোকটা উঠে গেল, ঠাকুর ওখানে বসে। সবাই চুপচাপ স্তম্ভিত হয়ে ঠাকুরকে হাঁ করে দেখছে। ঠাকুর চুপ করে থেকে ওদেরকে জিজ্ঞেস করছে, তোরা তো এই অন্ধকারের মধ্যেই থাকিস বেশিরভাগ সময়, আচ্ছা অন্ধকারের মধ্যে যে আলো আছে কখনো দেখেছিস? ওরা চুপ। তারপরে বলছেন, এত নিস্তব্ধ, এখানে কোনো শব্দই নাই, এই নিস্তব্ধতার মধ্যেও যে শব্দ হয় কখনো কখনো শুনেছিস? যে লোকটা ছোড়া পিঠে ঠেকিয়ে ছিল ঠাকুর থেকে বার করে, সে ঠাকুরকে বলছে, এই বেশি ভগবান করল, এখানে যদি নিশ্চিন্ত ভাব থাকে, কোনো টান না থাকে, আর এখানে যদি ছাদ থাকে মাথার উপরে, তোমার মধ্যে এসব কথাবার্তা পাওয়া যায়, বুঝেছো? প্রচার করবে আছে এখানে। ঠাকুরের কথাটা শুনে কয় কি পাগল বেহুদে শালা, হ্যাঁ এই বলি এরকম করে তুড়ি মারতে মারতে তিনি গান ধরলেন, মহাশক্তি ঘুমায় তোর ভিতরে, তুই কেন রে মরা। এই গানটি গাইছেন, লাফিয়ে উঠছেন। ওই মানুষটি ওই খাপ আর ছোড়া এরকম করে যেমন সতীশদা করতাল বাজালেন, সেরকম করে করতালের মতন সহযোগিতা করছে। ঠাকুর ফট করে থেমে গেল। থেমে গিয়ে বলছেন, তুই আগে করতাল বাজাতিস, খোল বাজাতিস? বলছে হ্যাঁ। বলে দেখিছো সারা যে হাত করতাল বাজায় খোল বাজায় কি ধরেছে, ফেল হাতে তালি দে। ফট করে হাত থেকে ছুরিটা ফেলে দিল, ছোড়াটা ফেলে দিল, তালি দিতে শুরু করল। ভোর পর্যন্ত কীর্তন করে তার গৃহাঙ্গনে নিয়ে এসে তাদের সম্পূর্ণ পরিবর্তন ঠাকুরের মাধ্যমে সম্ভবপর হলো। একটা কীর্তনের দল সৃষ্টি হয়ে গেল। ওরাই একটা আশ্চর্য মিছিল তৈরি করল মহাজীবনে। ঠিক এইরকম করে আমরা যখন আমাদের নিজেদের জীবনে পর্যালোচনা করি, আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, এমন অসংখ্য প্রলোভন, এমন অসংখ্য বাধা, এমন অসংখ্য প্রতিকূলতা আমাদের জীবনকে শেষ করতে পারত, আমরা তাকে অনায়াসে অতিক্রম করতে পেরেছি, আমরা তাকে অনায়াসে পাড়ি দিতে পেরেছি। এই যে টানটি, এই যে অতিক্রমণের শক্তি আমাদের মধ্যে অনেক দুর্বলতার ভেতরেও যে সঞ্জীবিত হয়ে আছে, আমরা যে অনেক কিছুকে মেনে নেওয়ার ক্ষমতার অধিকারী, এই অস্তিত্বকে আমরা চিনতাম না। আমরা কেউ জানতাম না মহাশক্তি আমার মধ্যে কোথায় ঘুমিয়ে রয়েছে। তাই এই সৎসঙ্গকে যজ্ঞ বলতে এতটুকু বাধা হয় না। যজ্ঞের আগুনকে প্রজ্বলিত করতে গেলে আমরা ইদান হবি ঘি দিয়ে দিই। ঠাকুর বলেছেন, ঘৃত কথাটা এসছে ঘৃ থেকে, ঘৃ মানে হচ্ছে উজ্জ্বলতা। সুতরাং এই উজ্জ্বলতা যে আমাদের প্রত্যেকের মধ্যে নিহিত হয়ে আছে, আমরা সবসময় টের পাই না। পরিস্থিতি, সংঘাত, সংঘর্ষের মধ্যে সে টের পাই। তবুও আমরা মাঝে মাঝে ভুলে যাই কেন না? ঠাকুর বলেছেন যে আমাদের মস্তিষ্কের যে বোধি প্রণালী, তার মধ্যে 24 ঘন্টায় 42,000-এর কাছাকাছি চিন্তার স্রোত বয়ে যায়। এই 42,000 চিন্তার যে স্রোত বয়ে যায়, সব স্রোতকে আমরা রিক্যাপচুলেট করতে পারি। যেটা আমাদের বৃত্তির সঙ্গে সম্পর্কিত, যেটা আমার বৃত্তিকে পরিপোষিত করতে পারে, সেইটি বেশিরভাগ সময় স্ট্যান্ড করে, আর বাকি সব বিস্মৃতির অতলে তলিয়ে যায়। আর সেই কারণেই আমরা অনেক সময় স্মৃতিকে ধরে রাখতে পারি না। এই স্মৃতিকে ধরে রাখার জন্য কিছু কিছু কর্ম তিনি আমাদেরকে দিয়েছেন, যা সস্তায়নী পঞ্চনীতির মধ্য দিয়ে বিধৃত হয়ে আছে। এই পঞ্চনীতির পরিপালনের মধ্য দিয়ে শেষ মন্ত্রটি প্রত্যেক দিন আমরা আমাদের মনে মনে আবৃত্তি করি, দেহি মে জীবন বৃদ্ধি নিয়াতাং স্মৃতি চিজ্জুতে। এই যে স্মৃতি, এই স্মৃতি অনন্ত স্মৃতি। এই যে স্মৃতি, এই স্মৃতি চিরন্তন স্মৃতি, শাশ্বত স্মৃতি। আসলে ওইটাই আমি, ওইটাই আমার অস্তিত্ব, ওইটাই আমার জীবন। যেহেতু আমি সীমায়িত অভাব এবং জীবনের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, তাই মাঝে মাঝে আমাকে ইলাস্ট্রেট করতে হয়,
আর ইলাস্ট্রেশনের জন্যই তিনি দয়া করে আমাদের ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলেছেন। এই আনন্দ কথাটার মধ্যেই হচ্ছে অপূর্ব স্তম্ভ পর্যন্ত যে বৃদ্ধিমানতা, এই বৃদ্ধিমানতার পথে আমরা প্রত্যেকেই একটু একটু করে অগ্রগমন করেছি। আমি নেতিবাচক কথা ভালো লাগে না, ডিপ্রেশনের কথা ভালো লাগে না, খুব অপটিমিস্ট আমি, খুব আশাবাদী আমি। জীবনের অনেক দুঃখের দিক, জীবনের অনেক প্রতিকূল দিক, অনেক অন্ধকার দিক আমি দেখেছি। আর এই দেখতে দেখতে প্রত্যেক মুহূর্তেই মনে করেছি, ঠাকুর হাজরামান্দাকে একবার বলেছিলেন, সব সময় মনে করবি আই থিঙ্ক আই ক্যান, আই থিঙ্ক আই ক্যান, আই থিঙ্ক আই ক্যান। তা আমাকে নলটা নিয়ে নাড়তে নাড়তে বারে বারে হাজরামান্দাকে তিনি কথাটা বলেছেন। আমার সেই স্মৃতিটা খুব উজ্জ্বল। আমি প্রত্যেকটি দুর্যোগের সময় মনে করেছি আমি নিঃসন্দেহে অতিক্রম করতে পারব। আর এই চিন্তা করতে করতেই যখন এটাকে অ্যাক্টিভেট করা যায়, আমরা চিন্তা করি তাকে অ্যাক্টিভেট করি না, এইখানে একটা ফাঁক সৃষ্টি হয়ে যায়। আমি ভাবি তাকে বাস্তবায়িত করি না, এই ভাবার সঙ্গে করার যে ফাঁক সৃষ্টি হয়ে যায়, সেখানেই আমাদের অনেক স্মৃতি অবদমিত হয়ে যায়, বিস্মৃত হয়ে যায়। তাই স্মৃতিকে উজ্জ্বল রাখতে গেলে পরে একটা রুটিন এক্সারসাইজ করতে হয়। ঠাকুর শ্রদ্ধেয় প্রবোধচন্দ্র মিত্র তাকে বলেছিলেন, একটা দিন স্মরণী পত্রিকা করবি, আগের দিন রাত্রিরে ভাববি মর্নিং টিল নাইট তোর কি কি কাজ আছে, ফেজ বাই ফেজ, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজকে রেকর্ড করবি। আর সেই অনুযায়ী পরের দিন সকালে প্রত্যেকটি কাজকে এক্সিকিউট করবি। করতে করতে দেখবি বিস্মৃতির সংখ্যা কমে গেছে, স্মৃতির উজ্জ্বলতা অনেকখানি বেড়ে উঠেছে। আজকের এই প্রার্থনা সভায় আমার আন্তরিক অমলিন অকপট এই প্রার্থনা, এই শক্তি আশ্রমবাসী যারা আছেন তাদের প্রত্যেকের মধ্যে, বাইরে যারা বাস করছেন তাদের থেকে অনেক 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 বেশি। কেন বেশি? কি কারণে বেশি? কি জন্য বেশি বলছি? সেটা বেশি এই কারণে, তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা নির্দিষ্ট কর্মের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এখানে ঘাত প্রতিঘাত আছে, এখানে প্রয়োজন যা তা পূরণের অনেক অসম্পূরণের ব্যাপার থেকে যাচ্ছে। তারপরেও ভবিষ্যৎ কি সম্পূর্ণ অজানা, ভবিষ্যৎ কেমন কিচ্ছু বলতে পারবো না। এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও তাদের জীবন, তাদের যৌবন, তাদের সমস্ত কিছুকে সমর্পণ করে যাকে আঁকড়ে ধরে আছে, বাইরের মানুষের সাথে মিশতে মিশতে দেখেছি এই নির্ভরতা, এই ভরসা, এই শক্তি তার মধ্যে নেই। আর এই টানটি যার ভেতরে আলো জ্বলে সে বুঝতে পারে না। আমি বাইরে থেকে আসছি তো আমি বুঝতে পারি, আমি কিছুদিন থেকে গেছি তো আমি বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছি বলেই সেই টানে, সেই প্রলোভনে, সে আকর্ষণে আবার আমাকে ফিরে আসতে হয়েছে এই টানটির জন্য। আর মনে হয়েছে এই শক্তি আরো 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 বর্ধিত যদি হয়ে ওঠে, নিঃসন্দেহে আমরা সমস্ত অন্ধকারকে অতিক্রম করতে পারবো। এই টান, এই স্মৃতি জাগ্রত হোক, প্রজ্জ্বল হোক, প্রদীপ্ত হোক, সেগুরু সেবাদ পদ্মে আন্তরিক প্রার্থনা নিবেদন করে আজকে যিনি সভা সঞ্চালনা করছেন তার হাতে দুর্ভার সমর্পণ করছি আমার শ্রদ্ধা নিবেদন করে। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।